ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, এবং সেই অভয়াকে নিয়ে আবার কথা বলতে হয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে অভয়ার কি আপডেট এলো তা জানতে চাই আমরা প্রত্যেকে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। 1.5 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পাননি অভয়া। উল্টে সেই ধর্ষক এবং ধর্ষণ খুনে অভিযুক্তদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা চলছে। যত দিন যাচ্ছে, যতদিন গড়াচ্ছে, ততই যেন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে কোন কোন পরিকল্পনার মাধ্যমে দোষীদের আড়াল করা যায়। একটা সরকারি হাসপাতাল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন, আর সেই খুন ধর্ষণের সঙ্গে হাসপাতালের অধ্যক্ষের জড়িয়ে যাওয়া, এটাই স্পষ্ট করে যে রহস্য কতটা গভীরে রয়েছে। এবং শুধুমাত্র জড়িয়ে যাওয়া বললে বোধহয় কম বলা হয়, কারণ যেভাবে পরিকল্পনা করে একটা খুনকে সংগঠিত করা হলো, সেটাকে অনেক দিন ধরে পরিকল্পনা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যা যা আলোচনা করেছি এতদিন ধরে, এই 45 দিন ধরে, বেশি সময় ধরে আমরা যা যা আলোচনা করেছি, তাতে এটা বলাই যায় যে বহু মানুষ জড়িত রয়েছে। এবং এই জায়গা থেকে এই যে সন্দীপ ঘোষের জড়িয়ে যাওয়া, সেটার একেবারে সরাসরি একটা লিঙ্ক যে পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। এবং সেই জায়গা থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে কিভাবে জড়িয়ে যাচ্ছে, একটা মেসেজ যেটা ডিলিট করে দিয়েছিলেন এই ভদ্রলোক সন্দীপ ঘোষ, যিনি আগে চিকিৎসক ছিলেন, এখন আর চিকিৎসক তাকে বলা যায় না, কারণ তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। এবারে সেই মোবাইল ফোনে কি কি ডিলিট করা হয়েছে, কি কি কথা হয়েছে, ডিলিটেড মেসেজ, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিলিটেড মেসেজ 2 নাম্বার, এরপরে আরও 1 2 3 করে একটার পর একটা মেসেজ ডিলিট করা হলো। তার মধ্যে একটা মেসেজ রিট্রিভ করা হলো, অর্থাৎ পুনরুদ্ধার করলেন তদন্তকারীরা। এবার সেখানে কি রয়েছে নিশ্চয়ই জানতে চাইছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই বিষয়গুলো না বারবার যদি আমরা না বলি, তাহলে এই সত্যিগুলো কোথাও ধামা চাপা পড়ে যায়, সেটা আমরা চাই না, আপনিও চান না। এইবার যেটা দেখা যাচ্ছে, এরপরে মেয়েটা বাড়াবাড়ি করছে, সূত্রের খবর, এগুলো কিন্তু সব পাওয়া গিয়েছে। সেটা আজকে যখন তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখান থেকে সূত্র মারফত আমরা জানতে পারছি। লেখা রয়েছে মেয়েটা বাড়াবাড়ি করছে। কোন মেয়ে বাড়াবাড়ি করছে, কিসের জন্য বাড়াবাড়ি করছে, কিসের জন্য এত চিন্তা যে এই সমস্ত কথোপকথন যার সঙ্গেই হয়ে থাক না কেন, এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি সমস্ত কিছু ডিলিট করে দিলেন। কিসের জন্য, কোন মেয়ে বাড়াবাড়ি করছে, কি জেনে গিয়েছিল অভয়া? আর সেই জন্যই কি তিনি জেনে গিয়েছিলেন বলেই কি তাকে আর রাখা গেল না কোনোভাবেই? সেই কারণেই কর্তব্যরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি করার পর তাকে খুন করে দেওয়া হলো। সমস্ত কিছু প্রশ্নের আকারে উঠে আসছে, সমস্ত কিছু আস্তে আস্তে স্পষ্ট হবে, এই আশাই আমরা রাখি। আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা আমাদের সময় চলে যাব। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। পেঁয়াজের খোসার মতো ক্রমশ খোলসা হচ্ছে সিবিআই তদন্তে। সামনে আসছে আরজি করের দুর্নীতির বাসা। সেই দুর্নীতি জানতে পেরে যাওয়াতেই কি বেঘরে প্রাণ গেল আরজি করের অভয়ার? সূত্রের খবর, সন্দীপের দুর্নীতির খোঁজ পেয়ে গিয়েছিল অভয়া। আরজি করে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো, এই নিয়ে সন্দীপের কাছেই অভিযোগও জানায় অভয়া, কিন্তু সেই অভিযোগের উত্তর মেলেনি। অভিযোগের পরেই অভয়াকে ফেল করানোর হুমকি সন্দীপের। 36 ঘন্টা ডিউটি করানো হয় তাকে। নোটিশের তথ্য কি জানতে পেরে গেছিল অভয়া? আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আপনি কি কাউকে মেসেজ করেছিলেন সন্দীপ? আপনি কি কাউকে মেসেজ করেছিলেন মেয়েটা খুব বাড়াবাড়ি করছে?
যার বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি দুর্নীতির অভিযোগ, রেজিস্ট্রেশন বাতিলের পর সেই সন্দীপ ঘোষের নাম জ্বলজ্বল করছে রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে। আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে। এটার কারণ কি আমরা জানি না, কিভাবে তিনি সাসপেন্ডেড হয়েছিলেন, কি নিয়মে, এবং কেনই বা তিনি আবার ফিরে এলেন, কিভাবে ফিরে এলেন, কোন মন্ত্র বলে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আদালতের মাননীয় মহামান্য আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দুর্নীতির পাহাড়ে আরজিকর, অভয়ার তদন্ত দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটা। এর পরেও দায়িত্ব এড়ানো, এর পরেও সন্দীপ ঘোষের হয়ে সাফাই। রিপাবলিক বাংলা। আমরা যে প্রতিবেদন দেখালাম তার মধ্যে ছত্রছত্রীর বেশ কিছু বিষয় উঠে আসছে, আর তার মধ্যে থেকে একটা বিষয় আপনারা নিশ্চয়ই নজর করেছেন যে প্রথমে এই সন্দীপ ঘোষ, যিনি আগের চিকিৎসক ছিলেন, তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। কারণ IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবেদন করা হয়েছিল কাউন্সিলের কাছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে। তারা সেই আবেদনে সাড়া দিয়ে তারপর তার রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন। কিন্তু মজাটা এখানেই, কারণ এবার প্রথমে আমরা জানি যে প্রথমে এই মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটেই বলা হয়েছিল সাসপেন্ডেড, কিন্তু তারপর আজ সকালে হঠাৎ তার নামটা এই সন্দীপ ঘোষ, যিনি অর্থোপেডিক ডক্টর হিসেবে পরিচিত ছিলেন, তাকে কি বলা হলো না, তাকে বলা হলো তিনি রিমুভড, তাকে বলা হলো তিনি রেজিস্টার্ড। আরও একবার যা দেখিয়ে দিই, এই যে রেজিস্টার্ড আমরা দেখতে পাচ্ছি, এই ডক্টর সন্দীপ ঘোষ বলে যদি সার্চ করা হয় তাহলে তাকে দেখা যাচ্ছে রেজিস্টার্ড। এইটা হচ্ছে সকালের ছবি। এবারে আপনারা প্রত্যেকে হাতে আপনাদের নিশ্চয়ই মোবাইল রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে, আপনারা আপনাদের মোবাইলেও সেই সার্চটা করতে পারেন। আমি এবার সরাসরি যাচ্ছি রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে আপনারা প্রত্যেকে সন্দীপ ঘোষ মানে ডক্টর সার্চে গিয়ে সন্দীপ ঘোষ আপনারা টাইপ করুন, এবং তারপর একটা ক্যাপচা দেবে, সেটাকে আপনি টাইপ করুন, তারপর সার্চে যান, দেখুন কি লেখা আসে। আমি ফুল ফ্রেমে PCRকে বলবো যে ফুল ফ্রেমে এটা আমি যখন টাইপ করছি তারপর এটা যেন দেখানো হয়, দর্শকরা যারা এখন দেখতে পাচ্ছেন না এটা যেন তারা দেখেন যে এই মুহূর্তে কি রয়েছে। এইবার দেখুন, এইবার লেখা রয়েছে, আমরা যেটা এবার এই গুগল থেকে যাচ্ছি, আমরা রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে একেবারে ঢুকলাম, এবং তারপর এখানে ডক্টর সন্দীপ ঘোষ এখানে আমরা টাইপ করলে এবার সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ টাইপ হচ্ছে, ক্যাপচা দিতে হবে 7464, এখানে আসছে যেটা, প্রত্যেককেই এটা দেওয়া হয়, এবং তারপর সার্চ। এবার দেখুন আমরা দেখাচ্ছি, এই যে সন্দীপ ঘোষ তার ঠিকানা দেওয়া হচ্ছে, এবং তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি MS অর্থোপেডিক সার্জারি 2000 IPGMR চণ্ডীগড় দেওয়া রয়েছে। এবার দেখুন রিমুভড। এখন সকাল আর এখনকার মধ্যে পার্থক্যটা আপনারা দেখলেন, অর্থাৎ আমরা লাগাতার যে খবরটা করে গিয়েছি সেই খবরটা করার পর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের টনক নড়েছে যে আর তো এভাবে রাখা যাবে না, আর তো রেজিস্টার্ড বলে রাখা যাবে না, কারণ এই খবরটা তো আপামর ভারতবাসী জানে যে সন্দীপ ঘোষ নামক ব্যক্তি আর ডক্টর নন, তাকে কি করে এই ওয়েব পেজে রাখা যায় রেজিস্টার্ড ডক্টর হিসেবে। সেই কারণে এবার লাল দিয়ে একেবারে বোল্ড লেখা রয়েছে যে তিনি রিমুভড, তাকে রিমুভ করে দেওয়া হয়েছে, একথা লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে রয়েছে এই রিমুভড কথাটা, দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও মোবাইলে হোক বা সিস্টেমে হোক দেখতে পারেন। এখান থেকেই প্রশ্নটা উঠছে যে একটার পর একটা আমরা এই সন্দীপ ঘোষকে নিয়ে প্রথম থেকে যেভাবে তার প্রতি ভালোবাসা বলুন, আবেগ বলুন, স্নেহ বলুন, আমরা একেবারে টপ লেভেল থেকে প্রশাসনের দেখে আসছি, এখনও তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে, তিনি আর চিকিৎসকও নেই, কিন্তু তাতেও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভাবছে যে আদতে তাকে রেজিস্টার্ড ডক্টর হিসেবে দেখাবো নাকি সাহস করে রিমুভড কথাটা লিখবো, সেটা লিখতেও কত ঘন্টা সময় কেটে গেল। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা বলছি সেই জায়গা থেকে প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই যে কোন কোন প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ভাইটাল প্রশ্ন। দেখুন, আমরা একটার পর একটা প্রশ্ন তুলে দিয়েছি।
সন্দীপের দুর্নীতি জেনে ফেলাই কি খুন অভয়া, যেটা আমরা প্রথম থেকে প্রশ্ন করছি। একের পর এক দুর্নীতি তো সামনে এসেছে, সেগুলোই কি অভয়া জানতে পেরে গিয়েছিলেন? সেই জন্যই কি মেয়েটি খুব বাড়াবাড়ি করছে বলা হয়েছিল? এরপরের প্রশ্ন, বড় মাথাদের বাঁচাতে সন্দীপকে আড়াল সরকারে, যেটা বলছিলাম যে কার স্নেহর পরশ রয়েছে, স্নেহর পরশ নাকি চাপের জন্য, চাপের কাছে কোথাও গিয়ে সন্দীপের কাছে গিয়ে মাথা নোয়াতে হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। থার্ড যে প্রশ্নটা উঠে আসে অত্যন্ত ভাইটাল ভাবে, স্বাস্থ্যে দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীর অজানা, এটা হতে পারে? বলা হয় যে মুখ্যমন্ত্রী জানেন না এ রাজ্যে, সেটা নাকি হতে পারে না। মুখ্যমন্ত্রী নিজেই বলেন তিনি তাঁর রাজ্যের সমস্ত জেলাকে একেবারে হাতের তালুর মতো করে জানেন, কোথায় কি হচ্ছে তার অজানা কিছুই নেই। যদি তাই হয় তাহলে এই এতটা খারাপ পরিস্থিতি যদি হয়, তাহলে কি করে তিনি কিছুই না জেনে থাকলেন? এই প্রশ্নটা উঠে আসেই খুব স্বাভাবিকভাবে। এই প্রশ্ন উঠছে এবং সেই সঙ্গে উঠছে আরও কয়েকটা প্রশ্ন, যে কার দুর্নীতি আড়াল করার জন্য এই সন্দীপ ঘোষ বা তাদের মতো যারা এই দুর্নীতি সিন্ডিকেটে রয়েছেন তাদেরকে এত মরিয়াভাবে আড়াল করার চেষ্টা। আমরা আজকে যাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, তাদের এক একজনকে আমরা অবশ্যই এই আজকের আমাদের এই প্যানেলে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপটা আগে সেরে নিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অঙ্কন, আমাদের সঙ্গে রয়েছেন, সেই সঙ্গে একের পর এক যারা গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আলাপ করিয়ে দেবো। অঙ্কন দত্ত বিজেপি মুখপাত্র রয়েছেন, সেই সঙ্গে রঞ্জন ভট্টাচার্য যুগ্ম রাজ্য সম্পাদক IMA, এবং শতরূপ ঘোষকে আমরা CPM নেতা শতরূপ ঘোষকে আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব, এবং নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন আইনজীবী। আমরা প্রথমেই অঙ্কনের কাছে আসব। অঙ্কন, এই যে বলছিলাম যে একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, এবং আরেকটা জিনিস আমি একদম তোমার চোখের সামনেই দেখালাম, আপনার চোখের সামনেই দেখালাম, রেজিস্টার্ড সকালে, রাত্রিবেলা গিয়ে খুব কষ্ট করে সম্ভবত বুকে পাথর রেখে বোধহয় লাল দিয়ে লিখতে হয়েছে রিমুভড সন্দীপ ঘোষ, আর ডক্টর তিনি নেই। এবার সেটা স্বীকার করছেন শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। কি বলবেন? না, আপনারা সচেতন সংবাদ মাধ্যম হিসেবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এই বিষয়টি আজকে সকালবেলাতেই তুলে ধরেছেন। আমিও সেটা দেখছিলাম এবং আমিও অবাক হয়ে তখন আপনাদের প্রতিবেদনটা দেখে আমি তখন নিজেও সার্চ করতে গেলাম, এবং তখন অবধি তাকে রেজিস্টার্ডই রাখা হয়েছিল। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ যে আপনারা এটা লাগাতার সম্প্রচার করেছেন, এবং যার ফলে হয়তো ওই ব্যাপারটা হয় না যে কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, কিন্তু সন্দীপ ঘোষের নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ে লেখা রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসন, রাজ্য সরকার এই রকম একজন রত্নকে তারা কোনোভাবেই হাতছাড়া করতে পারছিলেন না, তাই হৃদয়ে লেখা নাম সে নাম তো ওয়েবসাইটেও রয়ে যাবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন যাই হোক টনক নড়েছে এই প্রশাসনের, দেখে সন্তুষ্টি লাগছে। এবার দেখুন, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, আরজি কর যার এপিসেন্টার হিসেবে এখন অবধি আমাদের সামনে উঠে এসেছে, গোটা স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে এই দুর্নীতি আমরা দেখে গেছি। লাগাতার দুর্নীতি, সে বেড পাওয়া থেকে, ওষুধ থেকে শুরু করে, ভর্তি হওয়া থেকে শুরু করে, ট্রিটমেন্টের কস্ট থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি। এটা নতুন কিছু নয়। এই সন্দীপ ঘোষ কতটা প্রতিহিংসা পরায়ণ এবং রাজ্য প্রশাসনের মধ্যে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে তার কতটা প্রভাব রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তিনি তো কিছু জানতেনই না, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজে কিচ্ছু জানতেন না। তিনি বিভিন্ন সময় বলেছেন, এবং আমার প্রত্যেক গেস্টকে বলবো, নিশ্চয়ই আপনাদের মনে আছে যেদিন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় শটাং চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন আমি কিছু জানতামই না, আমি জানলে এসব কিছু হতোই না। এই বিষয়গুলো নিয়েই আমাদের বারবার আসতে হয়। এই মুহূর্তে একবার আমি রঞ্জন বাবুর কাছে যাব, যুগ্ম রাজ্য সম্পাদক IMA, তার কাছে একবার যাব একদম এই এলিমেন্টাল প্রশ্নটা নিয়ে, যে আমরা প্রথমে দেখেছিলাম সাসপেন্ডেড, আপনাদের অনুমোদনেই তারপর রাজ্য মেডিকেল কাউন্সিল সেটা শিলমোহর দেয়, এবং তারপর আজকে আবার রেজিস্টার্ড, আবার রিমুভড। এটা কি খেলা চলছে রঞ্জন বাবু? সন্দীপ ঘোষ তো এখানে মিস্টার ইন্ডিয়ার মতো কাজ করছেন, আর পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলটা হচ্ছে মনোজদের অদ্ভুত বাড়ি, যেখানে কি যে ঘটছে কেউ জানে না। তিনি অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট এন্ড অমনিসিয়েন্ট, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, একমেব অদ্বিতীয়ম। এবং আমরা যদি দেখি যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট যেটা আছে 1914 সালের, সেই আইন অনুযায়ী
যেভাবে আপনাকে বরখাস্ত করা প্রয়োজন সন্দীপ ঘোষকে, সেটা তিনি করেননি। ডক্টর সুদীপ্ত রায়, যিনি পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি, তিনি মৌখিকভাবে রেজিস্ট্রারকে জানিয়েছেন এবং তার উপর ভিত্তি করে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। অথচ ভেতরে যদি সার্চ করা হয় তাহলে সেই ডার্ক ওয়েবের মতো তার নামটা ভেসে উঠছে, এবং এটা কোনো আইনগত পদ্ধতি নয়। মৌখিকভাবে জানিয়েছেন, আপনি বললেন মৌখিকভাবে জানিয়েছেন, তাতেই বাতিল হয়েছে। হ্যাঁ, এটা কোনো আইনগত পদ্ধতি নয়, কারণ আইএমএ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং পিটিডব্লিউ থেকে আমরা যখন যাই, রেজিস্ট্রার তো তার মেয়াদকাল উত্তীর্ণ হয়ে গেছে 4 বছর আগেই, 6 মাসের এক্সটেনশন 3.5 বছরে চলছেন। তিনি তো কথাবার্তাও ঠিকমতো বলতে পারছেন এবং তার কথার কোনো সামঞ্জস্য নেই। এবং সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনের বাতিল করতে গেলে তাকে শোকজ করতে হবে এবং তার সাথে 14 জন যারা নির্বাচিত এবং মনোনীত সদস্য আছে তাদের গভর্নিং বডির মিটিং করতে হবে। কিন্তু তা না করে ক্লজ জি ক্লজ এইচে 7 জন, এবং তার মধ্যে এই মিটিং করে যদি অধিকাংশ সদস্য মতামত দেন যে তার রেজিস্ট্রেশন বাতিল হবে, তাহলেই সেটা বাতিল হওয়ার প্রক্রিয়া। সুতরাং এটা একটা আইওয়াস ছাড়া কিছুই নয়। এবং এক্ষেত্রে তাকে রেখে দেওয়ার যে 4 ঘন্টার মধ্যে বদলি করা হলো চিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং তাকে যেভাবে রাগঢাক করে রেখে দেওয়া হয়েছে সব জায়গা থেকে তাকে বাঁচিয়ে রাখা, মুখে মুখে হচ্ছে মৌখিক। আমি একবার নীলাদ্রি বাবুর কাছে আসবো, কারণ মৌখিক সেটাও জনগণের অসন্তোষের কারণে। এবং আমরা যখন ডেপুটেশন দিয়েছি, আমরা স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে যখন যাই, তিনি বলেন এটা একটা অটোনমাস বডি, আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা 72 ঘন্টার মধ্যে রেজিস্ট্রারকে সময় দিয়েছি যে সন্দীপ ঘোষকে প্রপার ওয়েতে তাকে শোকজ করে এবং গভর্নিং বডি মিটিং দেখে তাকে যেন পুরোপুরি তাকে রেজিস্ট্রেশনটাকে সাসপেনশন করা হয়। আপনি তো প্রসিডিউরাল কথা বলছেন, কিন্তু সেই প্রসিডিউর যে মানা হচ্ছে না সেটা তো আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন মুখে মুখে সবকিছু হচ্ছে। আমি একটু নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু, আইনে তো আমরা জানি প্রচুর নথিপত্র সবকিছু লাগে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল হোক বা মুখ্যমন্ত্রী একেবারে মুখে মুখে বদলি করে দিচ্ছেন আরজি কর থেকে ন্যাশনালে। আবার আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় যেটা বিষয়, আপনি আরো ভালো বলতে পারবেন, যে কোনো একটা ঘটনা, এত বড় একটা ঘটনা অভয়াকাণ্ড, সেটা ঘটে যাওয়ার পর সন্দীপ ঘোষ তখন অধ্যক্ষ, তিনি 9:58 সকালে টালা থানাকে ফোন করছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপর 2টোর পরে দুপুরে তার জিডি হচ্ছে, অভিযোগটা গিয়ে সেখানে সুপার নাকি করছেন। কিন্তু এটা কি আদৌ হতে পারে? সবকিছু এত মৌখিক, টেলিফোন কেন? এটা কি আদৌ গ্রহণযোগ্য? আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? আমি একটা করে বলছি। প্রথম কথা, যে এই যে সাসপেনশনের যে কথাটা বলছে, আইনটা খুব ক্লিয়ার যে কোনো ক্ষেত্রে সাসপেনশন করতে গেলে শোকজ নোটিশ দিতে হবে। যেই অ্যাকিউজ থাকুক না কেন, হি হ্যাজ টু বি গিভেন এ চান্স টু রেসপন্ড। আমরা এটাকে বলি প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। এবার এই ক্ষেত্রে এটা মৌখিক হয়েছে কি চিঠি লিখে হয়েছে কি শোকজ নোটিশ দেওয়া হয়েছে, সেটা কিন্তু পাবলিক ডোমেনে কোনোখানে নেই। আমি তাহলে ধরে নিতে হবে যে আইনটাকে ফলো যদি করতে হয় তাহলে একটা শোকজ নোটিশ দিয়ে ওর এক্সপ্লেনেশন নিয়ে তারপর সাসপেন্ড করতে হবে। এবার যদি সেকেন্ড পার্টটাতে আসছে আপনার প্রশ্নটার, যেখানে আপনি বলছেন যে সন্দীপ ঘোষ 9:35 ফোন করেছিল, তারপর 2টোর সময় গিয়ে এফআইআর হয়েছে। হ্যাঁ, ডিলে ইন এফআইআর ইজ ডেফিনেটলি দেয়ার, সুপ্রিম কোর্টও বলেছে ডিলে ইন এফআইআর হয়ে। কিন্তু এখন যেটা দেখতে হবে, যেহেতু সিবিআই জিনিসটা করছে, সিবিআইয়ের কাছে 90 দিন টাইম আছে আন্ডার দি ভারতীয় নাগরিক সাক্ষরতা নিয়ম, যেটা নতুন আইনটা আছে, 90 ডেজ টাইম আছে ইনভেস্টিগেশনটাকে কমপ্লিট করার জন্য। আর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সন্দীপ ঘোষ যে কেসটাতে অ্যারেস্ট হয়েছে, এটা কিন্তু দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছে না, দুটো কেসে অ্যারেস্ট হয়েছে। প্রথমে দুর্নীতির কেসে অ্যারেস্ট হয়েছেন, তারপর ধর্ষণ ও খুনের ঘটনাতেও অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, বাট ওখানে অ্যালিগেশনটা কি ওনার এগেইনস্টে? ওখানে অ্যালিগেশনটা হবে ফর ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এবং লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র, নট অ্যালাউইং দ্য ইনভেস্টিগেশন টু প্রসিড। এই যে সেকশনটা রয়েছে, যেটা আগে সেকশন 120B ছিল আইপিসিতে, এই সেকশনটা আমার মনে হয় সিবিআই কে প্রুভ করতে খুব টাফ হবে। কারণ এই সেকশনটা আপনি যে কথাগুলো বলছেন আইনজীবী হিসেবে এগুলো করা উচিত, কিন্তু ছাত্র ছাত্রী এটা আপনিও নিশ্চয়ই মানবেন যে এগুলো করা হয়নি। তো এই জায়গা থেকে এফআইআর নিয়ে যখন কথা হচ্ছে, তখন এফআইআর নিয়ে এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ নীলাদ্রি বাবু আপনি শুনবেন, কারণ এটা নিয়ে আপনাকে পরে প্রশ্ন করবো বা আপনি নিজেই হয়তো নিজে থেকে বলবেন, আমি জানি না। আগে শুনুন এই ব্রেকিং নিউজ, এফআইআর সেখানে টালা থানায় কি শুরু হয়েছিল। দেখুন, টালা থানায় এফআইআর যখন হয়েছিল তার
কিছু বদল করা হয়েছিল, অভয়াকাণ্ডে কি এফআইআর এ বদলও করা হয়েছে, এই প্রশ্ন উঠে আসছে। কারণ সিবিআই এর আইনজীবীর তরফ থেকে যে দাবি করা হয়েছে আদালতে, সেখানে বলা হচ্ছে কিছু নথিতে বদল করা হয়েছিল, এফআইআর এর নথিতে কিছু বদল করা হয়েছিল। এবং যেটা প্রথম থেকে অভিজিৎ মণ্ডল, যিনি প্রাক্তন টালা থানার ওসি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন, বা তার বিরুদ্ধে সেই অভিযোগগুলোকে সামনে রেখেই তাকে গ্রেফতার করা হয়েছিল। মনে রাখবেন একই সঙ্গে সন্দীপ ঘোষকেও সেদিন গ্রেফতার করা হয়েছিল, যেটা নীলাদ্রিবাবু বলছিলেন যে শুধু দুর্নীতি নয়, এই লার্জার কনস্পিরেসি যে দায়ে অভিজিৎ বাবুকে গ্রেফতার করা হয়েছিল, সেই একই অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে কেউ কিচ্ছু জানেন না, কিন্তু প্রশ্নগুলো আমরা তুলছি। এইরকমই আরও প্রশ্ন করেছিলেন একেবারে 9 তারিখ ঘটনার ঠিক পরপরই অভয়ার মা নিজে, স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি বলেন যে তিনি কিছু জানতেন না, সেই জায়গা থেকে বলেছেন অভয়ার মা যে তিনি সব জানতেন, যদি আগে পদক্ষেপ করতেন তাহলে হয়তো তার মেয়েটা চলে যেত না। শুনুন অভয়ার মা কি বলেছিলেন। একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। অভয়ার মায়ের বক্তব্য শোনালাম। প্রত্যেক মা, প্রত্যেক মেয়ে, প্রত্যেক মানুষ এই কথা শুনে এই কথাটাই ভাববেন যেটা অভয়ার মা ভেবেছেন। এই মুহূর্তে শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, আমাদের সঙ্গে প্যানেলে এসেছেন, ডিবেটে যোগ দিয়েছেন। শতরূপ, আপনার কাছ থেকে জানতে চাইব যে যিনি বলছেন মেয়েকে হারিয়ে যদি মুখ্যমন্ত্রী এই ব্যবস্থাটা আগে নিতেন তাহলে সন্তানহারা হতেন না, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একই অবস্থান, তিনি জানলে এত কিছু হতোই না, তিনি তো কিছু জানতেনই না। দেখুন, ডক্টর আক্তার আলী যখন ওনাকে জানিয়েছিলেন বা ওনার দপ্তরকে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের দুর্নীতির কথা, তখন সন্দীপ ঘোষকে শাস্তি দেওয়ার বদলে আক্তার আলীকে শাস্তি দিয়েছিলেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজটা সেদিন করতেন কারুর হয়ে, মানে সিপিএমের হয়েও না, বিজেপির হয়েও না, টিএমসির হয়েও না, কারুর হয়ে না, খালি যদি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার করণীয় কাজটুকু উনি করতেন, তাহলে মেয়েটি আজকে বেঁচে থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই মৃত্যুর জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আলোচনাগুলো, আমি কতগুলো কথা বলছি। প্রথম কথা হচ্ছে এই যে শোকজ যেদিন সন্দীপ ঘোষে করা হয়েছিল, সেদিনই আমি প্রশ্নটা করেছিলাম, বোধহয় খুব সম্ভবত আপনাদের চ্যানেলেও বা অন্যত্র। ধরুন, মানে এদের তঞ্চকতাটা কীরকম দেখুন। যতদিন লোকটা জেলের বাইরে ছিল, 10-12 দিন ধরে তাকে ইনভেস্টিগেট করা হচ্ছে, প্রথমে 4 দিন রাজ্যের পুলিশ, তারপর 10-12 দিন সিবিআই, 15-16 দিনে শোকজ করলো না। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে সে জেলে চলে গেল, তারপরে তাকে শোকজ করে বলছে 3 দিনের মধ্যে উত্তর দাও, নাহলে তোমাকে আমরা সাসপেন্ড করবো, তোমার বিরুদ্ধে ব্যবস্থাটা নেব। জেলে গিয়ে ওকে শোকজের চিঠিটা দিয়ে আসবেই বা কে, আর জেল থেকে শোকজের উত্তরটাই বা দেবে কে? মানে আমি এটা বলার চেষ্টা করছি, এই সুদীপ্ত রায়রা মেডিকেল কাউন্সিলের মাথায় বসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাটকটাও এমনভাবে সাজালো যে নামকা বাস্তে ওরা সাসপেন্ড করলেও সন্দীপ ঘোষ যেদিন কোর্টে গিয়ে বলবে দেখুন আমি তো জেলে ছিলাম, আমাকে শোকজ করছে, আমি কী করে উত্তর দেবো, কী করে কী হবে, সেই মুহূর্তে সাসপেনশনটা কোর্ট থেকে কোর্টের নির্দেশে উঠে যাবে। মানে সাজিয়েছিলই, মানে কী বলছে বুঝতে পারছেন, ইচ্ছে করে আপনাকে নোবল দিয়েছিল যাতে আপনি বেরিয়ে গিয়ে 6টা মারতে পারেন। এই হচ্ছে এদের তঞ্চকতা। 2 নম্বর কথা হচ্ছে, আমি আস্তে আস্তে শুনছিলাম ডাক্তারবাবু বলছিলেন, সঠিকভাবেই বলছিলেন, যারা মৌখিক নির্দেশের বেসিসে সাসপেন্ড করা হয়েছে বা রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল, আরে মেডিকেল কাউন্সিলটাই তো চলছে মৌখিকভাবে। এই যে মানস চক্রবর্তী বলে যে রেজিস্ট্রার, যে সে কীভাবে রেজিস্ট্রার হয়ে আছে, আমি যদি খুব ভুল বলি উনি আমায় ঠিক করে দেবেন, তাকে তো সুদীপ্ত রায় 6 মাস অন্তর অন্তর মুখের কথা এক্সটেনশন দিয়ে রেজিস্টার করে রেখে দিয়েছে। কোথাকার নির্বাচিত রেজিস্ট্রারে? মেডিকেল কাউন্সিল যে আবার তৈরি হয়েছিল, কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি না, আমরা দেখিনি। কীরকম জাল ব্যালট পেপার ছাপিয়ে জাল নির্বাচন করে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত ডাক্তারগুলো এই মেডিকেল কাউন্সিলকে বানিয়েছে। এই শান্তনু সেন, অভিক দে, বিরূপাক্ষ, সুদীপ্ত রায় থেকে শুরু করে সুকান্ত রায়, এই সবকটা ক্রিমিনাল মিলে কীভাবে বানিয়েছে। আমার কাছে সেই ব্যালট পেপারের কপি আছে, আপনারা চাইলে এখন দেখাতে পারি। অর্জুন দাশগুপ্ত ওখানে প্রার্থী ছিলেন বামপন্থী প্যানেলে, অর্জুন দাশগুপ্তর নামটা ব্যালট পেপারে রাখেনি, সিরিয়াল নাম্বার অনুযায়ী তার 11 নম্বরে নাম থাকার কথা। 1 নম্বরে যার নাম ডক্টর বিশ্বজিৎ ভাদুরী, তিনি বেচারা তার নামটাকে আরেকবার 11 নম্বরে রেখে দিয়েছে। মানে একটা ব্যালট পেপারে চিন্তা করুন, একজন লোকের নামই বাদ দিয়ে অন্য একজনের নাম 2বার রেখেছে। এই জাল ব্যালট পেপারে ব্যালট করে ভোট করে এরা এই জাল মেডিকেল কাউন্সিল বানিয়েছে। সেই মেডিকেল কাউন্সিল আবার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অবিলম্বে তো এই মেডিকেল কাউন্সিলটাকে ডিসলভ করে এর মাথায় যারা বেআইনি হয়ে বসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমার লাস্টের কথা বলছি অঙ্কন, এক সেকেন্ড জাস্ট, আমি লাস্টের কথা বলছি। দেখুন, প্রশ্নটা না এটা টেকনিক্যালিটির নয়, প্রশ্নটা ইন্টেনশনের। আজকে সন্দীপ ঘোষকে যে তৃণমূল গভর্নমেন্ট বাঁচাতে চায়, এই ইন্টেনশন তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন একদম প্রথম দিন, যেদিন উনি বলেছিলেন যে সন্দীপ ছাড়তে চাইছে, কিন্তু ওকে আমি ন্যাশনালের মাথায় আবার বসালাম। যে সন্দীপ ঘোষ 2018 সালে
হংকংয়ে একজনকে মোলেস্ট করে, একজন পুরুষ হেলথ স্টাফকে মোলেস্ট করে জেল খেটেছিলেন, সেই লোকটাকে, একজন মোলেস্টারকে, জেল খাটা মোলেস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের মতো মেডিকেল কলেজের মাথায় প্রিন্সিপাল করে বসালেন। কিন্তু আপনি এটা কি করে বলছেন শতরূপ? কেন আমি আবার বলছি, যিনি রাজ্যে ঘটে যাওয়া এতগুলো স্ক্যামই জানেন না, তিনি হংকং এ কি হয়েছে সেই স্বাস্থ্যমন্ত্রী কি করে জানবেন? এটা তো ভাবতে হবে। আপনাকে একটা কথা বলি, কি করে জানবেন এগুলো? একটা কথা বলি, কোনো সরকারি চাকরি না, একটা পিয়নের পোস্টে, গ্রুপ ডি পোস্টে যখন কেউ সরকারি চাকরি পায় না, তারও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়। আর সেখানে গেজেটেড র্যাঙ্কের একজন অফিসার, হংকংয়ে একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হচ্ছে মানে জানবেন ভারতের এমবাসিতে তার খবর আছে, প্রত্যর্পণ করা হয়েছে পরবর্তীকালে তাকে, ভারত সরকারের মাধ্যমে প্রত্যর্পিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জানতো না? একটা গ্রুপ ডি কেরানির যেখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, পুলিশ ভেরিফিকেশন হয়, সেখানে গেজেটেড র্যাঙ্কের অফিসারের পোস্টিং দেওয়া হলো সন্দীপ ঘোষকে ভেরিফিকেশন ছাড়া, এগুলো না জেনে। আর রাজ্যপালের বিরুদ্ধে একজন নাকি মোলেস্টেশনের কেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার একা রাজভবনে যেতে এখন ভয় করে, রাজ্যপালের বিরুদ্ধে মোলেস্টেশনের কেস হয়েছে বলে। আর সন্দীপ ঘোষ মোলেস্টেশন করে জেল খেটেছে, ওর কাছে একা পায়ের প্লাস্টার করতে যেতে আপনার ভয় করতো না? সুতরাং এই যেগুলো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মুখ্যমন্ত্রী স্বয়ং সন্দীপ ঘোষের পেছনে রয়েছে। আর সন্দীপ ঘোষ যদি এখন জেলে বসে মুখ খুলে দেয়, এদের বিপদ আছে। হ্যাঁ, আমার প্রথম কথা হচ্ছে হলো যেটা শতরূপদা শেষ করলেন যে পয়েন্টটা, যে হংকংয়ে জেল খাটার পর হংকংয়ে যে জেল খেটেছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা খুব গুরুতর, সেটা কিন্তু ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে 2009 সালে, এই 2019 সালের ডিসেম্বর মাসে নোটিশ পাঠিয়েছিল যে এরকম একজন ব্যক্তিকে আপনি রাখছেন, আপনি তাকে পোস্টিং দিচ্ছেন, আপনি জেনে রাখুন তার ব্যাকগ্রাউন্ড। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বা স্বাস্থ্যমন্ত্রী জানতেন না কোনো কিছু, এটা ভুল। তিনি জেনে বুঝে একজন মলেস্টারকে, একজন ক্রিমিনালকে বসিয়েছেন, মানে তিনি এই ক্রিমিনাল, লার্জার ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট বা ক্রিমিনাল নেগলিজেন্সের পার্ট, মুখ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে কনস্পিরেসি পার্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এটা প্রমাণিত। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে আক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ, কেন 222 কোটি টাকার শুধুমাত্র মেডিকেল ওয়েস্ট নিয়ে স্ক্যাম, এই অভিযোগ যখন লিখিতভাবে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাঠালেন, তালা থানায় হলো অভিযোগ, তালা থানা বললেন সমস্ত আমরা ঘেটে দেখলাম কোনো 1 পয়সার অভিযোগ পাওয়া যায়নি। এই সেই তালা থানা, যেই তালা থানায় বসে আজকে বলা হলো এই যাবতীয় কনস্পিরেসি গুলোকে, আজকে যে সিবিআই যে অভিযোগটা করেছে, অত্যন্ত মারাত্মক অভিযোগ শিয়ালদা থানায়, যে ভুল তথ্য যোগ করা হয়েছে এবং কিছু এভিডেন্স মিটিয়ে দেওয়া হয়েছে তালা থানায় বসে। যদি একটা পুলিশি ব্যবস্থার জায়গায় আমরা যে ব্যবস্থায় ভরসা রাখি, আজকে আমার কিছু হয়ে গেলে, আপনার কিছু হয়ে গেলে, শতরূপদার কিছু হয়ে গেলে, আমরা কোথায় ছুটবো? লোকাল থানায় ছুটবো, সেই থানায় এরকম ঘটনা। অল্প সময় আমাদের হাতে, কিন্তু একটা বিষয় জানতে চাইবো, এই যে এফআইআর এ বদল করা হলো, কিছু ভুয়ো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো, এই যে ক্লেমগুলো করা হচ্ছে সিবিআই আইনজীবীর তরফ থেকে, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো কি সত্যি এত বড় একটা কনস্পিরেসি? এরপরও চুপ থাকলো টালা থানা। শুনতে পেয়েছি এটা হবে রিমান্ড অ্যাপ্লিকেশনে। সিবিআই যে আগে রিমান্ড অ্যাপ্লিকেশন থাকে, রিমান্ড অ্যাপ্লিকেশনে লিখেছে, কারণ রিমান্ড অ্যাপ্লিকেশন cannot be the gospel truth, cannot remand application, allegations made in the remand application তাহলে তো তদন্তই শেষ হয়ে যেত যদি গসপেল ট্রুথ হতো। আপনারা তথ্য প্রমাণ করছেন, আপনারা সন্দীপ ঘোষকে প্রমোশন দিচ্ছেন, এটা হচ্ছে আসল সত্য। তাহলে আমি একটা বিষয় বুঝতে পারছি না, এতই যদি ভালো সন্দীপ ঘোষ, তাহলে রাজ্য মেডিকেল কাউন্সিল আইএম এর এই অনুমোদন মেনে নিল কেন? কেন রিমুভ করলো? নীলাদ্রি বাবু, মৃতদেহটা ভোর রাত্রিরে পাওয়া গেছিল এবং বডিটাকে সন্ধ্যের পরে পোস্টমর্টম করে বেআইনিভাবে, তারপরে বডিটাকে পোড়ানোর পরে এফআইআর রেজিস্টার্ড হয়েছে, এটা কিন্তু একেবারে গসপেল ট্রুথ। এখানে কোনো তর্কের জায়গা নেই। না ডিলের প্রশ্ন, না ডিলে, কিন্তু কেন? ইন্টেনশনাল ডিলে তো, অ্যাক্সিডেন্টাল ডিলে নয় তো, ইন্টেনশনাল ডিলে তো। না নীলাদ্রি বাবু, ইন্টেনশনাল ডিলে তো। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিলেটা হয়েছে। জিজ্ঞেস করছি, দেখুন আমি বলছি, আমি আপনাকে কতগুলো চয়েস দিচ্ছি, এক হচ্ছে আপনি আমায় বলুন, 4টে অপশন দিচ্ছি। ডিলে তো হলো, কেন ডিলে হলো? 1, টালা থানায় কাগজ শেষ হয়ে গেছিল। 2, টালা থানার পেনের কালি শেষ হয়ে গেছিল। 3, টালা থানার ওসির জামাই ষষ্ঠী সেদিন নেমন্তন্ন ছিল, শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে তারপর এফআইআর করতে দেরি হয়ে গেছে। অথবা 4, তৃণমূল কংগ্রেস থেকে নির্দেশ ছিল মেয়েটার বডিকে পুড়িয়ে দিয়ে তারপর এফআইআর করতে হবে। 4টের মধ্যে কোনটা? সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে, 1700 না আমি আর তুমি ডিসাইড। না কিন্তু আপনার কি মনে হয়? আপনার কি একটা কথা বলি শতরূপ, এক সেকেন্ড, নীলাদ্রি বাবুর জন্যই প্রশ্ন। আপনি গসপেল ট্রুথ চাইছেন, তো আমরাও জানতে চাইছি আপনার কাছ থেকে যে কি করে অভয়াকে সূর্যাস্তের পরে পোস্টমর্টম তার দেহ করা হলো, এর পেছনে কোন গসপেল ট্রুথ রয়েছে? সেটা কিসের জন্য, কেন এত তাড়া, কার নির্দেশে? ওয়েস্ট বেঙ্গলে পোস্টমর্টমের যে এসওপি আছে, সেখানে ক্লজ 9টা দেখে নেবেন কি আছে, আর এই কেসে ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়েছিল
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারমিশন দিয়েছিল, যিনি কখন পারমিশন দেওয়া হয়? পারমিশনটা কখন দেওয়া হয়? যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস, এক্সেপশনাল কেসে ময়না তদন্ত করা যায় সানডাউনের পর। এখানে সেরকম ঘটনা ঘটেছিল নীলাদ্রি বাবু? আচ্ছা নীলাদ্রি বাবু, আরেকটা প্রশ্ন 2016 সালের পর ওই সময় নিশ্চয়ই আপনাদেরই সরকার, একের পর এক নাম বলছি, ডাক্তার শুভজিৎ দাস, ডাক্তার সায়ন মণ্ডল, ডাক্তার গৌতম পাল, পৌলমী শাহ, যিনি একজন চিকিৎসক পড়ুয়া ছিলেন, একের পর এক ব্যক্তি, একের পর এক চিকিৎসক পড়ুয়া যারা দুর্নীতির বিরুদ্ধে ওখানে আওয়াজ তুলতো, সবাই মারা যেত। আর সবাইকে এই যে আগে একজন মেয়ে, তাও সেও হয়তো একজন অভয়ার রূপ, এই যে পৌলমী শাহ, তিনি এই চেস্ট মেডিসিনের চিকিৎসক হিসেবে কাজ করছিলেন, তিনিও বলেছিলেন যে এইখানে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতি হচ্ছে, তাও কিন্তু অদ্ভুতভাবে আত্মহত্যা করেছিল। পশ্চিমবঙ্গ পুলিশ তার কেস থেকে আত্মহত্যা বলেছিল, যে আত্মহত্যাটা আপনি অভয়ার সঙ্গে চালাচ্ছেন না। আমরা এই কথাগুলো দিয়ে আজকে শুরু করেছিলাম যে টেক্সটগুলো ডিলিট করা হয়েছে সন্দীপ ঘোষের মোবাইল থেকে, সেখানে একটা টেক্সট রিট্রিভ করা গিয়েছে বলে সূত্রের খবর, যেখানে বলা হচ্ছে মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে। এই জায়গা থেকে আমি রঞ্জন বাবুর কাছে আসবো। রঞ্জন বাবু, এই যে বড্ড বাড়াবাড়ি করছে, সেটা কিন্তু আজকের টেক্সট নয়, বা 9ই অগস্টের টেক্সট নয়, 9 সেপ্টেম্বরের টেক্সট নয়। তো সেই জায়গা থেকে আপনি একটা কথা বলুন, যে এই যে এতদিন ধরে একটা পরিকল্পনা, ষড়যন্ত্র, এটা কি কেউ জানলো না? এই যে কথোপকথন, তাকে শেষ করে দেওয়ার একটা কোথাও গিয়ে ইঙ্গিত রয়েছে, এটা কি করে হলো? দুর্নীতি তো একদিনে হয়নি, তার মানে অনেক দিন ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার জেরেই প্রাতিষ্ঠানিক খুন। দেখুন সন্দীপ বাবু এখানে একটা জংশন স্টেশনের মতো কাজ করছে। এই জংশনে অনেকগুলো ট্রেন এসে মিলিত হয়। মনে রাখবেন যে আরকেএস এর চেয়ারপারসন, মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজের যে মানুষটি বিধায়ক সুদীপ্ত রায়, তিনি মেডিকেল কাউন্সিলেরও চেয়ারম্যান, এবং তার মাধ্যমে যে এইগুলো সংগঠিত হয়েছে, এই বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে হিউম্যান বডি পাচার, প্রত্যেকটাই কিন্তু সবাই অবগত ছিল। মনে রাখবেন সন্দীপ ঘোষের যে প্রথম থেকে যদি আমি কেরিয়ার শুরু করি, তাহলে সেই বনগাঁ হাই স্কুলের সেকেন্ড বয়, তিনি 593 র্যাঙ্ক করে তিনি চান্স পেলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে মেডিকেল এন্ট্রান্সে। তারপরে সেখান থেকে রাতারাতি 3 মাসের মধ্যে কোন প্রভাবশালীর মাধ্যমে উনি আরজিকর মেডিকেল কলেজে এমবিবিএস করতে চলে এলেন। তারপর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা করে না দিয়েই উনি পিজিআই বা চণ্ডীগড়ে চলে গেলেন হচ্ছে এমএস অর্থোপেডিক্স করতে, অথচ তার স্কুলের ফার্স্ট বয় সে এনআরএস মেডিকেলে পড়ে রইল এমএস অর্থোপেডিক্স করতে। এছাড়াও ওই যে আপনি যদি দেখেন আত্মহত্যার ঘটনা যেটা ঘটেছে, বা এই খুন ধর্ষণের ঘটনা, আপনি যদি দেখেন কুচবিহারে যে রাজীব প্রসাদ যখন ছিলেন ওখানকার এমএসবিপি, তখন একটি আত্মহত্যার ঘটনাকেও কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। এবং এই যে থ্রেড সিন্ডিকেটে, এদের প্রত্যেকের মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনাল ডিসঅর্ডার রয়েছে। আমি মনোরোগ বিশেষজ্ঞ হয়ে বলতে পারি, তারা এইভাবে সংগঠিত অপরাধ করে, এবং এই জাতীয় ঘটনাগুলো ঘটানোর পরে তারা যেভাবে প্রমাণ লোপানের চেষ্টার জন্য সিদ্ধহস্ত। তাই এই যে প্রত্যেকটা জায়গায় সন্দীপ ঘোষের কথা বলছেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের এত কারনামা, সেগুলো তুলে ধরছেন, এগুলো আপনি জানেন, রাজ্য মেডিকেল কাউন্সিল জানেন কিনা আমরা জানি না, আইএমএ জানে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী আদৌ জানেন কি? তিনি তো বলছেন তিনি কিছু জানেন না। আপনিও জানেন তিনি কি জানেন না জানেন, আর মুখ্যমন্ত্রী যাই বলুন, তার অবস্থান যাই হোক। কিন্তু আগে একটু শুনে নিন সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। তাও বলি, যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। এমনিতে বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। স্বাস্থ্য দপ্তরে কি চলছে স্বাস্থ্যমন্ত্রী জানেন না, পুলিশে কি চলছে পুলিশ মন্ত্রী জানেন না, সমস্ত কিছু অদল বদল করে দেওয়া হচ্ছে টালা থানায় এত বড় ঘটনার পর, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বড় কর্তা বা পুলিশ মন্ত্রী কিছুই জানেন না, কেউ কিচ্ছু জানে না, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। শতরূপ, আমি একটা কথা বলি, আপনাদের মনে থাকবে পেটে প্রতারিত ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিঠি লিখেছিল যে দিদি আমাদের সঙ্গে এরকমভাবে মানিক ভট্টাচার্য প্রতারণা করছেন। 1 বছর পরে যখন মানিক ভট্টাচার্যের বাড়িতে সিবিআই তল্লাশি হচ্ছে, তখন সেই চিঠিটা মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে পাওয়া গেল। দিস ইজ মমতা ব্যানার্জি। যে কারণে আমি সবসময় বলি, এনাকে অনেকে আদিক্ষেতা করে দিদি দিদি বলে ডাকে না, এনাকে দিদি বললে নিজের মায়ের পেটে দিদিকে অপমান করা হয়।
যেরকমভাবে টেট পরীক্ষা দেওয়া ছেলে মেয়েগুলো ওনাকে ভরসা করেছিল, তাদের সঙ্গে প্রতারণা করলেন, তাদের চিঠি মানিক ভট্টাচার্যের কাছেই পাঠিয়ে দিলেন। সেরকমভাবে আক্তার আলী অভিযোগ করেছিল সন্দীপ ঘোষের নামে বলে, সন্দীপ ঘোষকে ডেকে দিলেন, আক্তার আলীকে ট্রান্সফার করে দিলেন। কেননা সন্দীপ ঘোষের এই বায়োমেডিক্যাল ওয়েস্টের ব্যবসা থেকে, এমনকি মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফির ব্যবসা থেকে, মমতা, শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পার্টি চলে। ওই টাকা দিয়ে এরা ভোট করে, ওই টাকা দিয়ে এরা ক্রিমিনাল পোষে, ওই টাকা দিয়ে এরা পোস্টার হোর্ডিং ছাপায়, ওই টাকা দিয়ে এরা রাজনীতি করে, ওই টাকা দিয়ে পরিচালক চ্যাটার্জি স্ট্রিটের 3টে রাস্তায় ব্যানার্জি পরিবারের 35টা প্লট হয়েছে, সম্পত্তি হয়েছে, ওই টাকা দিয়ে ভাইপোর বাড়িতে এসকালেটার বসে। সেই কারণে যারা দুর্নীতি করেছে তাদেরকে উনি চিরকাল রক্ষা করেছেন। আজকেও যেন তেন প্রকারে সন্দীপ ঘোষকে রক্ষা করতে হবে, কেন জেলে বসেও যদি সন্দীপ ঘোষ মুখ খুলে দিয়েছে, রাজসাক্ষী হয়ে গেছে, তাহলে পিসি ভাইপোর কপালে দুঃখ আছে। মুখ্যমন্ত্রী যে এই কথাটা বললেন যে আমি টেন্ডারের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিছুই জানি না, তাহলে স্বাস্থ্যমন্ত্রী পদে উনি বসে রয়েছেন কেন? আমার আপনার ট্যাক্সের টাকায় যে মন্ত্রকটা চলছে, যে মন্ত্রী হিসেবে উনি বেতন পাচ্ছেন, যে মন্ত্রী হিসেবে উনি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওনার কি দায়িত্ব? কথাঞ্জলি লেখা না কি করা ওনার দায়িত্ব রয়েছে? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, আমি শেষ করিনি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি কিছু 2022 সালে বলেছিলেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজে আমি 100% পরিকাঠামো ব্যবস্থা করে দিয়েছি। এই তো পরিকাঠামোর ছিরি, পরিকাঠামোর নামে একটা খুন ধর্ষণ হয়ে গেলেও সেখানে সিসিটিভি পাওয়া যায় না, সেখানে কোনো মানে সিকিউরিটি নেই, এবং এত বড় একটা লার্জার কনস্পিরেসি হচ্ছে, উনি কিছু জানেন না। উনি সব কিছু জানেন। আমি একবার নীলাদ্রির কাছে আসব, আমার কাছে একদম সময় নেই, দুটোও লাগবে না, একটা সেন্টেন্স বলছি যে ভোটের আগে আমি বলবো 294টা আসনে আমি প্রার্থী, আমায় থেকে ভোট দিন, আর ভোটের পরে বলবো আমার দপ্তরেও কি হচ্ছে আমি জানি না। এই হচ্ছে মমতা ব্যানার্জি। এই জায়গা থেকে একটা ছোট্ট প্রশ্ন আইনজীবীর কাছে আসবো, নীলাদ্রি বাবুর কাছে আসবো। নীলাদ্রি বাবু, এই যে এফআইআর এ তথ্য বদলে দেওয়া হচ্ছে, এটা তো নিজে ওসি, প্রাক্তন ওসি তিনি নিজে করতে পারেন না, এটা যে কোনো মানুষ জানে। কার নির্দেশে এটা করা হলো? কি করে সম্ভব? কে করলেন? কে নির্দেশ দিলেন অভিজিৎ মণ্ডলকে? ম্যাডাম, এটা কার নির্দেশে হয়েছে, কতজন ইনভলভ, কে করেছে, কে দায়িত্ব নিয়ে করেছে, কে ইনস্ট্রাকশন দিয়েছে, দিস আর অল ম্যাটার্স অফ ইনভেস্টিগেশন। আমি তো বললাম রিমান্ড অ্যাপ্লিকেশনে লেখা ব্যাপার কোনো গসপেল ট্রুথ হতে পারে না, ইভেন চার্জশিটে হলে কোনো গসপেল দে হ্যাভ টু। যখনই কোনো এমন প্রশ্ন হবে যেটা একটু একটু মনে হয় সিলেবাসের বাইরে, তখনই সেটাকে বলা হবে তদন্তের আয়তা, এটা এখন বিচারাধীন বিষয়, তদন্ত হচ্ছে, এই নিয়ে কিছু বলবো না। আর যখন সেটা মনে হবে যে না, এই নিয়ে প্রশ্ন করা যেতে পারে, তখন সেই বিচারাধীন বিষয় নিয়ে যা খুশি বলা যায়। অদ্ভুত বিষয়। আর এই জায়গা থেকে আজকে আমাদের ডিবেট এখানেই শেষ করতে হচ্ছে। প্রত্যেক যারা আমাদের গেস্ট তাদেরকে ধন্যবাদ। কিন্তু এই জায়গা থেকে একটা বিষয় কিন্তু উঠেই আসছে, প্রত্যেক দিন যেটা বলে আমাদের শেষ করতে হয়, সিবিআই কি জানে না জানে প্রত্যেক দিন সূত্র মারফত আমরা আপনাদেরকে জানাচ্ছি, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে সেদিকেও আমরা নজর রাখছি। কিন্তু একটাই কথা, পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তার আগে যদি কিছুটা হলেও বিচার মেলে, তাহলে হয়তো উৎসবে না মাতি, কিছুটা হলে আনন্দে, কিছুটা হলে স্বস্তিতে থাকতে পারবো আমরা। আমাদের ডিবেট এখানেই শেষ করছি, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।